হ্যালো এভরিওয়ান, আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেল লিওর 4 নম্বর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। যারা তিনটা ভিডিও দেখেননি, প্রথম তিনটা, এটা একটা সিকোয়েন্স, কিন্তু যারা প্রথম তিনটা ভিডিও দেখেননি অবশ্যই ভিডিও তিনটা দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং। টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আইএলস রিডিং ইন 20 মিনিটস। 20 মিনিটে আইএলস রিডিং কেমনে বুঝবো, আমি আজকে আপনাদের কনসেপ্টটা বিল্ড করে দিব, যাতে করে আপনি বাসায় মিনিমাম প্রিপারেশনটা এবং মিনিমাম সলভ করাটা আজকে থেকেই শুরু করে দিতে পারেন। যাদের একদম বেসিক জ্ঞান নাই, বেসিকের A to Z, কনসেপ্টের A to Z আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রথম আইএলস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। শুরু করি তাহলে। যারা একাডেমিক আইএলস এক্সাম দিবেন তাদের রিডিং প্যাসেজ থাকবে 3টা। যারা জিডি পরীক্ষা দিবেন তাদের প্যাসেজ থাকবে 5টা। জিডি যারা দিবেন তাদের প্রথম 4টা প্যাসেজ একটু ছোট হবে, 300 থেকে 400 ওয়ার্ডসের হবে। লাস্টের প্যাসেজটা কিন্তু একাডেমিক প্যাসেজের মতোই হবে। যারা একাডেমিক পরীক্ষা দিবেন তাদের প্রত্যেকটা প্যাসেজ প্রায় 800 থেকে 850 ওয়ার্ডের হবে। দুটো ক্ষেত্রেই, মানে একাডেমিক এবং জিটি দুটো ক্ষেত্রে আপনার 40টা করে কোয়েশ্চেন আসবে, যেখানে একাডেমিক আলাদের প্যাসেজ 1-এ 13টা, প্যাসেজ 2-তে 13 বা 14টা, প্যাসেজ 3-তে 13 বা 14টা, টোটাল হচ্ছে 40টা কোয়েশ্চেন। আর যারা জিটি দিবেন তাদের প্রথম 4টা প্যাসেজ মিলে আসবে 26টা বা 27টা কোয়েশ্চেন এবং লাস্টের প্যাসেজ আসবে 13 বা 14টা কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো কি হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1, হেডিং ম্যাচিং, locating information, matching names or classification, phrase matching. MCQ, short answer question, true false not given, fill in the gaps, multiple answers, and summary. এই কোয়েশ্চেন টাইপগুলোই আপনার পরীক্ষাতে আসবে। এখন আপনারা খেয়াল করবেন, আমি এই কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে 3টা ক্যাটাগরি বানিয়েছি: ইজি, মিডিয়াম and hard. টোটাল 40টা প্রশ্ন, 60 মিনিট সময়। মোরলেস আপনি এক একটা কোয়েশ্চেনের জন্য 1.5 মিনিট সময় পাবেন। 1.5 মিনিট আপনাকে কি করতে হবে? কোয়েশ্চেন পড়তে হবে, বুঝতে হবে, লোকেশন বুঝতে হবে, পড়তে হবে, প্যারাফ্রেজিং বুঝতে হবে, সিদ্ধান্ত আসতে হবে এবং সাথে সাথে আনসারটা কিন্তু ট্রান্সফার করতে হবে। লিসনিং আপনাকে আনসার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় দিবে, বাট রিডিংয়ে কিন্তু আনসার ট্রান্সফার করার জন্য আপনাকে যেহেতু কোনো সময় দিবে না, সবগুলো বড় হাতে লিখবেন, ক্যাপসে লিখবেন, যেহেতু আপনাকে কিন্তু ওই সময়টা ওই 1.5 মিনিটের মধ্যেই আনসারটার সাথে সাথে প্রশ্নপত্রে না লিখে আনসার শিটের মধ্যে আপনাকে লিখে ফেলতে হবে। পুরো ঘটনাটা করার জন্য 1.5 মিনিট সময়। এখন আমরা অনেক সময় কোয়েশ্চেনটা পাওয়ার পরে কি প্যাসেজ এসেছে, 3টা প্যাসেজ, অথবা প্যাসেজগুলোতে কি কোয়েশ্চেন টাইপ এসেছে, আমি কোন প্যাসেজটা আগে সলভ করব, এরকম অনেক সিদ্ধান্তের ব্যাপার থাকে। আপনি সিস্টেম লসও 2 মিনিট ধরে রাখতে পারেন, মানে 1.5 মিনিট আপনি অ্যাকচুয়ালি পাবেনও না। এবার আমি যে 3টা ক্যাটাগরি বানালাম, ইজি, মিডিয়াম এবং হার্ড, ইজি টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেটার জন্য আপনাকে বাসায় এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, সময় ধরে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, আইএলস রিডিং যদি আপনাকে জাস্ট 60 মিনিটের জায়গায় 90 মিনিট দিত, সবাই কিন্তু গড়ে মোটামুটি যারা ভালো তারা সবাই 9 পেয়ে যেত। টাইম ম্যানেজমেন্ট এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রথম দিন থেকে আপনি সময় ধরে প্র্যাকটিস করাটা শুরু করবেন। নাম্বার 1, প্রথম যেটা ঘটনা, ইজি কোয়েশ্চেন টাইপ যে 4টা আছে, এই 4টা কোয়েশ্চেন টাইপ আপনি চেষ্টা করবেন প্রতিটা কোয়েশ্চেন 1 মিনিটে সলভ করার জন্য। নাম্বার 2, মিডিয়াম যেগুলো আছে সেগুলো স্বাভাবিক 1.5 মিনিট, আর হার্ড কোয়েশ্চেন টাইপগুলো আপনি চেষ্টা করবেন 2 মিনিটে আনসার করার জন্য। ওই যে প্রথমে 30 সেকেন্ড বাঁচালেন ইজির জন্য, সেটা আপনি হার্ডে অ্যাপ্লাই করতে পারবেন, ওই সময়টা কাজে লাগাতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। এবার আসেন ইজির মধ্যে কোন কোয়েশ্চেন টাইপগুলো আছে দেখুন। নাম্বার 1 হচ্ছে গ্যাপস, নাম্বার 2 সামারি, নাম্বার 3 শর্ট আনসার কোয়েশ্চেন, নাম্বার 4 মাল্টিপল আনসার্স। এই 4টার মধ্যে যে কোনো 3টাও যদি একটা প্যাসেজে থাকে, এটাও একটা সিকোয়েন্স আছে। প্রথমে কি গ্যাপস, আমরা গ্যাপস সলভ করব। গ্যাপস হয়তো 3 নাম্বার কোয়েশ্চেন টাইপে আছে, বাট তারপরেও গ্যাপস আগে সলভ করব। গ্যাপ সামারি দুইটা একসাথে আছে, আগে গ্যাপ তারপর সামারি সলভ করব। গ্যাপ সামারি মাল্টিপল আনসার বা শর্ট আনসার কোয়েশ্চেন আছে, আগে গ্যাপ তারপর সামারি তারপরে শর্ট আনসার কোয়েশ্চেন। শর্ট আনসার কোয়েশ্চেন নাই, মাল্টিপল আনসার আছে, তাহলে আগে গ্যাপ
তারপর সামারি, তারপর মাল্টিপল আনসার্স। এই চারটা হচ্ছে ইজি, এই চারটা আপনি 1 মিনিটে সলভ করবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামের প্রথমে আছে যেটা সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন। অনেকে বলে অনেক কঠিন, এটার জন্য আলাদা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল আসবে। সো ট্রু ফলস নট গিভেনটা মিডিয়ামের 1 নম্বরে আছে। 2 নম্বরে যেটা আছে এমসিকিউ। আপনারা বলতে পারেন এমসিকিউ তো স্যার কঠিন, ওরে উপরে রাখলেন কেন? কারণ এমসিকিউতে লোকেশন বের করা সহজ, অনেক সময় বলা থাকে প্যাসেজের নাম্বার, এবং এটা সিকোয়েন্স মেনটেন করে, সিকোয়েন্স নো সিকোয়েন্স নিয়ে আসছে। 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ম্যাচিং নেমস অর ক্লাসিফিকেশন। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচিং, মানে হাফ সেন্টেন্স ম্যাচিং, সেন্টেন্স এন্ডিংটা মিলাতে হবে। এই 4টা কোয়েশ্চেন টাইপের জন্য আপনি 1.5 মিনিট করে সময় ব্যয় করবেন। লাস্ট বাট নট লিস্ট, হার্ডের মধ্যে 2টো কোয়েশ্চেন টাইপ আছে। প্রথমে আছে লোকেটিং ইনফরমেশন, সবচেয়ে হার্ড যেটা আপনাদের কাছে মনে হয় সেটা হচ্ছে হেডিং ম্যাচিং। এই হেডিং ম্যাচিং আর লোকেটিং ইনফরমেশনের ক্ষেত্রে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 2 মিনিট করে সময় রাখবেন। আমি আমার অনেক স্টুডেন্টদের বলি যাদের টার্গেট 6.5 বা 6.5, তাদেরকে আমি বলি যে ভাই আপনি লোকেটিং ইনফরমেশন আর হেডিং ম্যাচিংয়ের যেটা কঠিন লাগে আপনি 2-3টা বাদ দিয়ে দেন, দরকার হলে 2.5 মিনিট করে সময় ব্যয় করেন, বাট যেটার জন্য আপনি 2.5 বা 3 মিনিট সময় ব্যয় করবেন সেটা আপনার হতে হবে। অতটুকু সিওরিটি দিয়ে আপনাকে কি করতে হবে, সলভটা করতে হবে এবং মেন এক্সামেও অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আলাদা করতে পারলাম ইজি, মিডিয়াম এবং হার্ড। এবার আসেন কোন কোশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে, কোন কোশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে না। সিকোয়েন্স মেনটেন করে মানে 1 নম্বর কোশ্চেন যেখানে পাবেন 2 নম্বর তার নিচে, 3 নম্বর তার নিচে, 4 নম্বর তার নিচে, 5 নম্বর তার নিচে। আমি বলবো এই ভিডিওটা দেখে আপনি মুখস্থ করে ফেলেন ইজি, মিডিয়াম, হার্ড। কেন? কারণ প্রত্যেকটা প্যাসেজের মধ্যে যদি 3টা কোশ্চেন টাইপ থাকে, 2টা ইজি, একটা মিডিয়াম, বা ইজি মিডিয়াম হার্ড, বা ইজি 2টা মিডিয়াম একটা হার্ড, তাহলে আপনি যেন সিকোয়েন্স করতে পারেন যে কোন কোশ্চেনটা আপনি আগে সলভ করবেন। নেক্সট যেটা কথা সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড নো সিকোয়েন্স। 5টা কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স মেনটেন করে। তারা কারা কারা? গ্যাপ, সামারি, শর্ট আনসার কোয়েশ্চেন, মাথা রাখবেন শর্ট আনসার কোয়েশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন। 5টা সিকোয়েন্স মেনটেন করেই। ফ্রেজ ম্যাচিংয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্যাসেজে আছে ও সিকোয়েন্স ব্রেক করে, বাট এটাও 90% কেসেসে সিকোয়েন্স মেনটেন করে। তাহলে কয়টা পেলাম আমরা? 6টা। সামারি উইথ ক্লুজে মাঝে মাঝে সিকোয়েন্স ব্রেক করে, বাট আমরা এটাকে সিকোয়েন্সের মধ্যেই রাখতে পারি। 6টা কোয়েশ্চেন সিকোয়েন্স মেনটেন করলো, 4টা কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স মেনটেন করে না। নাম্বার 1 হচ্ছে হেডিং ম্যাচিং, নাম্বার 2 লোকেটিং ইনফরমেশন, নাম্বার 3 হচ্ছে ম্যাচিং নেমস অর ক্লাসিফিকেশন, নাম্বার 4 হচ্ছে মাল্টিপল আনসার্স। এই কোয়েশ্চেন টাইপগুলো আপনি সিকোয়েন্সে পাবেন না। অ্যান্ড মাল্টিপল আনসার্সের ক্ষেত্রে যদি দুটো মানে 5টার মধ্যে 2টো যে কোয়েশ্চেনগুলো সেগুলোর ক্ষেত্রে হ্যাঁ আপনি প্যাসেজ হয়তো সিকোয়েন্সে পেয়েছেন, বাট লাইনে আপনি ওইভাবে সিকোয়েন্সের মধ্যে পাবেন না। তাহলে কোনগুলো সিকোয়েন্স মেনটেন করে, কোনগুলো সিকোয়েন্স মেনটেন করে না সেটা আমরা অবশ্যই নখদর্পণে রাখবো এবং মুখস্থ করে ফেলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে সবার উপরে প্যাসেজ সত্য। প্যাসেজের ইনফরমেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার একটা ফ্লো আছে, আপনাদের সাথে মিনিমাম স্টেজিংটা আমি শেয়ার করি, যে স্টেজিংগুলো আপনাকে জানতেই হবে। নাম্বার 1 টাইটেল পড়তে হবে, নাম্বার 2 ইনস্ট্রাকশন পড়তে হবে, নাম্বার 3 ইনস্ট্রাকশন পড়ার পরে আমাকে 1টা বা 2টা কোয়েশ্চেন পড়তে হবে। 2টা কোয়েশ্চেন পড়বেন গ্যাপের ক্ষেত্রে আর ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। আবারও বলছি, গ্যাপের ক্ষেত্রে আর ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। বাকি সবগুলোর ক্ষেত্রে একটা করে কোয়েশ্চেন নিয়ে আগানো যায়। টাইটেল পড়তে বলেছি, ইনস্ট্রাকশন পড়তে বলেছি। নাম্বার 3 কি বললাম? কোয়েশ্চেন পড়তে হবে। নাম্বার 4 কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে নাম্বার 5 স্ক্যান করে লোকেশন ট্র্যাক করতে হবে, লোকেশন খুঁজে বের করতে হবে। নেক্সট লোকেশন খুঁজে বের করার পরে আপনাকে সেই জায়গাটা পড়তে হবে। 1 থেকে 3 সেন্টেন্স পর্যন্ত পড়তে হয়। আমি যেখানে লোকেশন পেয়েছি হয়তো সেই বাক্যটা শুরুই হয়েছে বাট দিয়ে, কন্ট্রাস্টিং লিঙ্কার, হাউএভার দিয়ে, নেভারদিলেস দিয়ে, ইন কন্ট্রাস্ট দিয়ে, ইয়েট দিয়ে, হাউএভার দিয়ে, অন দ্য আদার হ্যান্ড দিয়ে, তাহলে আগের বাক্য পড়তে হবে। অথবা এক্সাম্পল দিয়ে শুরু হয়েছে, অথবা ওয়ান বা এমন কিছু একটা বলেছে যে আমার আগের বাক্য পড়ার ডিমান্ড করে, অথবা আপনি যেই বাক্যটা পড়েছেন সেই বাক্যটা পড়ে আপনার কাছে ট্রু মনে হয়েছে বাট বাদ দিয়ে পরের কথা ঘুরিয়ে দিয়েছে,
সো আপনাকে 1 থেকে 3 সেন্টেন্স পড়তে হতে পারে, এমনও হতে পারে কোনো একটা স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য আপনাকে সম্পূর্ণ প্যারাটাও পড়তে হতে পারে। পড়লেন, প্যারাফ্রেজিং আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, প্যারাফ্রেজিংটা বুঝার পরে তারপর আপনাকে আনসার করতে হবে। পড়ার সময় আমি বলি সাধারণত চাং করে করে পড়া। চাং করে মানুষ কেন পড়ে? ডিটেল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আপনি পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো কিনা তারপর আনসার দিবেন। গ্যাপের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যারা একটু উইক, তারা কোয়েশ্চেনের যে শব্দটা আছে সেই শব্দটাকে আবার অনেকে আনসার আকারে লিখে ফেলে, প্যারাফ্রেজিং ধরতে না পারার কারণে। এন্ড দ্বারা যুক্ত দুটো আছে, তো তখন যেমন কেমব্রিজ 16-এর একটা কোয়েশ্চেন আছে, ওয়াই শুড উই প্রোটেক্ট পোলার বিয়ার্স। তো এন্ডের আগে আছে আনইন্টেলিজেন্ট, এন্ড শূন্যস্থান। সে কোয়েশ্চেনের প্যাসেজে গিয়ে যখন দেখছে পোলার বিয়াররা সাধারণত কি হয়, স্টুপিড হয়, সে আনসারে এসে আনইন্টেলিজেন্ট অ্যান্ড স্টুপিড লিখে বসছে। কিন্তু স্টুপিডটা যে আনইন্টেলিজেন্টের একটা সিনোনিম ছিল সেটা সে ধরতেই পারে নাই। এন্ডের পরে যে আর একটা ওয়ার্ড লেখা ছিল ভায়োলেন্ট, সেটা সে বুঝতেই পারে নাই। সো সেই ক্ষেত্রে আপনাকে প্যারাফ্রেজিং বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, এবং প্যাসেজ পড়ে বোঝাটা। আমি সব টিপস দিলাম, আপনি পৃথিবীর যত টিপস ট্রিক্স হ্যাকস কাজে লাগান, বাক্যটা পড়ে যদি আপনি না বোঝেন, দেন দ্যাটস আ ভেরি বিগ প্রবলেম। মনে রাখবেন, বাক্যের অর্থ বোঝার জন্য আপনার সব শব্দের অর্থ জানার দরকার নাই, কিন্তু 70% ওয়ার্ডের অর্থ জানতে হবে। কিভাবে হচ্ছে চাঙ্কের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে একটা সিম্পল জিনিস মনে রাখবেন ভাইয়া, ভার্বের পর থেকে এক প্রেপোজিশন থেকে আর এক প্রেপোজিশন বা কনজাংশন বা পাঞ্চুয়েশন পর্যন্ত একটা চাং। এইভাবে চাং করে করে আপনি একটু যদি পড়েন, প্র্যাকটিস করেন, দেন ইট উইল বি গুড। এবার আসেন, আমি কনসেপ্টটা বললাম যে এইভাবে সলভ করতে হয় রিডিংয়ের ক্ষেত্রে। আর যে জিনিসগুলো অবশ্যই মাথা রাখতে হবে, ইনস্ট্রাকশনের মধ্যে ট্রু ফলস নট গিভেন দিয়েছে না ইয়েস তো নট গিভেন দিয়েছে। অনেকে ইয়েস তো নট গিভেন আছে, ট্রু ফলস নট গিভেন লিখে দিয়ে আসছে, এরকম ভুল অনেকেই করে। লেখা আছে 1 ওয়ার্ড অনলি, 2 ওয়ার্ড লিখে ফেলছে। গ্যাপের ক্ষেত্রেও মাথা রাখতে হবে কয়টা ওয়ার্ড আমাকে লিখতে বলেছে। আমাকে এইটা মাথা রাখতে হবে শর্ট আনসার কোশ্চেনের ক্ষেত্রে কয়টা ওয়ার্ড আমাকে লিখতে বলেছে। অনেকেই একটা জিনিস ঝামেলায় পড়েন, ট্রেনারগুলোতে পাবেন নো মোর দেন 3 ওয়ার্ডস। এখন 3 ওয়ার্ডসের গ্যাপ প্রচুর আসে, 2 ওয়ার্ডসের গ্যাপ প্রচুর আসে। 3 ওয়ার্ডসের গ্যাপ আসলে এটা গ্যাপটা স্বাভাবিক 1 ওয়ার্ড গ্যাপের থেকে ওটা একটু কঠিন হয়। অনেকে কোন ওয়ার্ডটা রাখবেন, কোন ওয়ার্ডটা বাদ দিবেন, এই ঝামেলাটাতেও পড়েন। সো এই জিনিসগুলো প্র্যাকটিসের জন্য আমি বলবো আইএলস ট্রেনারটা আপনি যদি সলভ করেন, তখন দেখবেন নো মোর দেন 3 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডসের অপশনগুলো বেশ পাবেন। আর একটা জিনিস, রিডিং আপনার সলভ করার ক্ষেত্রে আমি বলবো, আপনি যখন সলভ করছেন, আপনি তো কোয়েশ্চেন থেকে প্যাসেজে যাচ্ছেন, কোয়েশ্চেন থেকে প্যাসেজে যাচ্ছেন, পুরোটা সলভ করার পরে আমি বলবো সেই প্যাসেজটা একবার একটু খুব ভালো মতো পড়া, পুরোটা সলভ করা শেষ পড়া, এবং আপনার একটা নিজের একটা ডিকশনারি বানানো, যে উপরে একটা হেডিং দিবেন খাতার, মাই ডিকশনারি, যে আমি যদি 30টা টেস্টও সলভ করি, প্রতিটা টেস্টে 3টা করে প্যাসেজ যদি থাকে, 90টা প্যাসেজ থেকে আমি যদি 10টা করে ওয়ার্ডও যদি পাই, তাহলে আমি 900 নতুন ভোক্যাবুলারি শিখতে পারছি, যেগুলো একাডেমিক ভোক্যাবুলারি। প্রত্যেকটা ভোক্যাবুলারির বাংলা অর্থ এবং সাথে 2-3টা করে সিনোনিম লেখার ট্রাই করবেন, কারণ এইটাই প্যারাফ্রেজিং আকারে কোয়েশ্চেনের মধ্যে বা কোথাও আপনি পাবেন। দেখবেন অনেক ওয়ার্ড আপনি রিপিট পাচ্ছেন, কমন পাচ্ছেন একাডেমিক ভোক্যাবুলারিতে। সো সেই জায়গাতে আপনাকে এই জিনিসটা বেশ হেল্প করবে। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা 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 যখন সলভ করাবো প্যাসেজ, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই যে কনসেপ্টটা আজকে বিল্ড করে নিলাম, এটা আমাদেরকে কতটা হেল্প করেছে। আর একটা জিনিস, এই যে ডিকশনারিটা বানালাম, এই ওয়ার্ডগুলো কি শুধুমাত্র আমার রিডিংয়েই হেল্প করবে? আমি চেষ্টা করবো এই ওয়ার্ডগুলোকে আমি আমার রাইটিংয়েও ইনপুট করতে পারি কিনা, দেন দ্যাট উইল বি ভেরি গুড। আইএলসের রিডিংগুলো যেই ধরনের কোয়েশ্চেন টাইপের উপরে, যেই ধরনের টপিকের উপরে বেস করে আসে, সেই টপিকগুলো যদি আপনি সত্যি সত্যি ভালো মতো পড়তে চান, তাহলে আমি বলবো আপনি অনেক ভালো স্কোর টার্গেট যদি থাকে, তাহলে আপনি এখন থেকেই nature.com পড়া শুরু করে দেন। nature.com থেকে একটা করে আর্টিকেল, যারা একটু মিডিওকর লেভেলে আছেন তারা রিডার্স ডাইজেস্ট পড়া শুরু করেন, rd.com লিখলেই চলে আসবে। বাট যাদের টার্গেটটা একটু বেশি, তারা nature.com পড়লে যেটা লাভ হবে, ওগুলো সব একাডেমিক জার্নাল, একাডেমিক ওয়ার্ড ইউজ করা। দেখবেন খুব ভালো ভালো রাইটাররা লিখেছে, তখন ওই ওয়ার্ডগুলো পড়তে গেলে আপনার বেশ ভালো লাগবে। যেমন আমার এনভায়রনমেন্ট টপিক অত ভালো লাগে না, কিন্তু এনভায়রনমেন্ট টপিক, ইনোভেশন রিলেটেড টপিক, কোনো ধরনের রিসার্চ টপিক, এগুলোই সাধারণত দেখা যাচ্ছে আইএলসের প্যাসেজে আসে। তাহলে আপনাকে সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে।
প্রথমে আপনি প্রথম প্যাসেজে সবসময় গ্যাপস এবং ট্রু ফলস নট গিভেন পাবেন। বলেন তো গ্যাপস আর ট্রু ফলস মানে সবসময় পাবেন মানে আমি একদম 100% বলছি না, 95% কেসেসে পাবেন। যেমন কেমব্রিজ 18-এর টেস্ট 3-তে লাস্ট আমি রিসেন্ট থেকে বলতেছি, ফার্স্ট প্যাসেজের মধ্যে দিয়ে দিছে প্রথমে লোকেটিং ইনফরমেশন, তারপর সামারি, তারপর ম্যাচিং নেমস। সো সাধারণত আপনি গ্যাপস আর ট্রু ফলস নট গিভেনই পাবেন। এখন গ্যাপস আর ট্রু ফলস নট গিভেনের মধ্যে কোনটা ইজি? গ্যাপস। কোনটা আগে সলভ করব? গ্যাপস। এখন প্রথমে হয়তো 1 থেকে 5 ট্রু ফলস নট গিভেন আছে, 6 থেকে 13 হয়তো গ্যাপস আছে, আপনি আগে 6 থেকে 13 গ্যাপসটা দেওয়ার ট্রাই করবেন। এবং এখানে একটা ট্রিক্স মাথায় রাখেন, ট্রু ফলস নট গিভেনও সিকোয়েন্স মেনটেন করে, গ্যাপসও সিকোয়েন্স মেনটেন করে। তো ট্রু ফলস নট গিভেন যদি 5টা থাকে, টোটাল প্যাসেজের মধ্যে প্যারা গুনলেন আপনি হয়তো 8টা বা 9টা, প্রথম হয়তো 3 প্যারা বা 4 প্যারাতে ট্রু ফলস নট গিভেন থাকবে। সো গ্যাপসের আপনি দুটো স্ট্রং কিওয়ার্ড নিয়ে যদি খোঁজা শুরু করেন, প্রথম থেকে না খুঁজে আপনি হয়তো তখন 4 বা 5 নাম্বার প্যারা থেকে খোঁজা শুরু করলে আপনি হয়তো পেয়ে যাবেন। আগে গ্যাপস সলভ করবেন, তারপর আপনি ট্রু ফলস নট গিভেনে যাবেন। ধরেন সেকেন্ড প্যাসেজে গিয়ে আপনি কি পেয়েছেন? সেকেন্ড প্যাসেজে গিয়ে আপনি পেয়েছেন লোকেটিং ইনফরমেশন, সামারি এবং ম্যাচিং নেমস। আপনি কোনটা আগে দিবেন? আগে ইজি সামারি, তারপরে কোনটা দিবেন? মিডিয়াম। মিডিয়ামে কি আছে? ম্যাচিং নেমস। 3 নম্বরে কোনটা? হার্ড। কোনটা দিবেন? লোকেটিং ইনফরমেশন। এছাড়া লোকেটিং ইনফরমেশন কিন্তু আপনি প্যারালাল সলভিংও করতে পারেন। দুটো জিনিস, হেডিং ম্যাচিং এবং লোকেটিং ইনফরমেশন আপনি প্যারালালি সলভ করতে পারেন, সেটাও আমরা দেখাবো। প্যারালালি সলভ করতে গেলে কেমন? আমার ম্যাচিং নেমস যখন আমি পড়তে যাব, তখন আমাকে তো মানুষের নাম খুঁজে ওই জায়গাটা তো পড়তে হবে, তো আমি পুরো প্যারাটাই পড়ে ফেলি। দেখি এই পুরো প্যারাটা যে আমি পড়ে ফেললাম, এটা আমি লোকেটিং ইনফরমেশনে কোনো ইনফরমেশনের মধ্যে পেয়েছি কিনা, পেলে সুন্দর, গুড, আমি প্যারার আনসারটা দিয়ে ফেলতে পারতেছি। নেক্সট, আমি যখন সামারি পড়তে যাচ্ছি, আমাকে স্পেসিফিক 1টা বা 2টো প্যারা তো পড়তে হচ্ছে, তাহলে ওই 1টা বা 2টা প্যারা থেকে কোনো লোকেটিং ইনফরমেশন আসলো কিনা সেই জিনিসটাও কিন্তু আমাকে কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে মাথা রাখতে হবে যে আপনি কিভাবে সলভ করছেন। সো এক সেকেন্ড প্যাসেজে যদি আমরা 3টা কোশ্চেন টাইপ পাই, ধরেন এমসিকিউ পেয়েছি, লোকেটিং ইনফরমেশন পেয়েছি, ফ্রেজ ম্যাচিং পেয়েছি, তাহলে আমি আগে কোনটা দিব? আগে চিন্তা করি ইজির কিছু আছে? না, ইজির কিছু নাই। আমার মিডিয়ামের আছে? হ্যাঁ, মিডিয়ামের আছে। তাহলে মিডিয়ামের কি আছে? এমসিকিউ আছে, ফ্রেজ ম্যাচিং আছে, আগে এমসিকিউ দিব, তারপরে কি দিব? ফ্রেজ ম্যাচিং দিব, তারপরে কি দিব? লোকেটিং ইনফরমেশন দিব। এমসিকিউ পড়তে গেলে আমাকে প্যারা বলে দিয়েছে, তাহলে আমি ওই প্যারাটা তো পড়তেছি, সাথে চেষ্টা করবো দেখি তো একটু লোকেটিং ইনফরমেশনের আনসারগুলো পেলাম কিনা। আমি যখন ফ্রেজ ম্যাচিং সলভ করতে যাচ্ছি, তখন আমাকে কয়েকটা প্যারা পড়তে হচ্ছে, তখনও দেখবো লোকেটিং ইনফরমেশন পাচ্ছে কিনা, তারপরে 1 ঢিলে 2 পাখি মারা হবে। নেক্সট, থার্ড প্যাসেজে গিয়ে আপনি হয়তো পেয়েছেন ট্রু ফলস নট গিভেন, হেডিং ম্যাচিং অ্যান্ড সামারি উইথ লুজ। কোনটা আগে দিবেন? নাম্বার 1 ইজি, সামারি উইথ লুজ দেন। নাম্বার 2 ট্রু ফলস নট গিভেন দেন। নাম্বার 3 হেডিং ম্যাচিং দেন। হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বলবো 35 থেকে 40, 37 থেকে 40, একদম লাস্টের যে ট্রু ফলস নট গিভেন বেশ ট্রিকি হয়। যদি সেই ক্ষেত্রে আপনি হেডিং ম্যাচিং আগে সামারির পরে হেডিং ম্যাচিংও দিয়ে নিতে পারেন, কিন্তু যেই হেডিং ম্যাচিংগুলো আপনাকে হার্ডল দিচ্ছে সেগুলো নিয়ে বসে থাকবেন না। মনে রাখবেন, কোনো কোয়েশ্চেনের এগেনস্টে আপনাকে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই যে আমাকে 2-3 মিনিট 5 মিনিট, আপনি একটা কোয়েশ্চেনের জন্য 5 মিনিটের সময় নষ্ট করে ফেলতেছেন। মনে রাখবেন, একটা কোয়েশ্চেন মানে কিন্তু একটা কোয়েশ্চেনই, একটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 5 মার্ক না। এমন না হেডিং ম্যাচিংয়ের জন্য 5 মার্ক, হেডিং ম্যাচিংয়ের একটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 1 মার্কই। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি ফার্স্ট প্যাসেজের যে 13টা কোয়েশ্চেন থাকলো গ্যাপ আর ট্রু ফলস নট গিভেন, এইটা আমি কোনোভাবে ফার্স্ট প্যাসেজটা 15 থেকে 17 মিনিটে সলভ করতে পারি কিনা। সেকেন্ড যে প্যাসেজটা আছে সেটাকে আমি চেষ্টা করব 23 মিনিটে সুন্দর করে সবগুলো সলভ করতে পারি কিনা। 40 মিনিট শেষ, লাস্ট 20 মিনিটের মধ্যে আমি ডিসাইড করব যে এইখানে যে 13 বা 14টা কোয়েশ্চেন আছে এর মধ্যে কোন 10টা কোয়েশ্চেন বা কোন কোয়েশ্চেন টাইপটা আমি অনেক ভালো পারি বা কোন কোয়েশ্চেন টাইপটা ইজি বা মিডিয়ামে আছে সেগুলো আগে সলভ করব। যে কোয়েশ্চেনগুলো আমাকে 1 মিনিট লোকেশন পাওয়ার পরে বা পড়ার পরেও ডিসিশন নিতে পারছি না, হার্ডল দিচ্ছে, সেটা আমি বাদ দিব। আমি 37টা নিয়ে খেলবো, 37টা আমি সলভ করবো, বা 37টার মধ্যে যেন আমার 30টা হয়, তাহলেই 7। আজকের এতটুকু কনসেপ্ট বিল্ডিং দেখে আপনি কেমব্রিজ 14-র 4টা টেস্টেরই শুধুমাত্র ফার্স্ট প্যাসেজ সলভ করা শুরু করেন। কার কয়টা হলো সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন।
যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউবের কমেন্ট করবেন, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুকে কমেন্ট করবেন। আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন বা আমাদের আজকের ভিডিও দেখা শুরু করলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।